18 সেপ্টেম্বর শুক্রদেবের রাশি পরিবর্তন হয়েছে। এবার 23 সেপ্টেম্বর বুধের পরিবর্তন। বুধের এই পরিবর্তন 17 দিনের জন্য হচ্ছে, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সময়সীমা। বুধ উত্তরা ফাল্গুনী দ্বিতীয় চরণে অবস্থান করে প্রবেশ করবে নিজের রাশি, এই কন্যা রাশিতে। এই নক্ষত্রে সেপ্টেম্বরের 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত থাকবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব। 28 সেপ্টেম্বর থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে হস্তা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব। এবং অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। বুধের এই পরিবর্তন, বুধ নিজের ঘরে প্রবেশ করছে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়, অর্থাৎ নিজের উচ্চ ঘরে অবস্থান করবে বুধ। আর তার সাথে আবার অবস্থান করছে আগে থেকে সূর্যদেব এবং কেতু। এই সময়কালে বুধ আর সূর্যের জুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। এবং সবথেকে ভালো জিনিসটা হতে যাচ্ছে যে এই পরিবর্তনে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে কন্যা রাশির উপর, অর্থাৎ বুধ, সূর্য এবং কেতুর উপর। অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে বুধের এই পরিবর্তন। বুধ হচ্ছে বুদ্ধির কারক, বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, চতুরতার কারক। আর কন্যা রাশি হচ্ছে বুধের নিজস্ব রাশি এবং এটা উচ্চ ঘর। অপরদিকে এই সময়কালে আবার শুক্র নিজের তুলা রাশিতে অবস্থান করছে। শুক্রদেবের এই অবস্থানও যথেষ্ট ভালো। তো আজকে আলোচনা করব মকর রাশির ক্ষেত্রে বুধের এই উত্তরা ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্রে অবস্থানগত বুধের কী প্রভাব পড়বে, এর কি পজিটিভ প্রভাব পড়বে এবং কি নেগেটিভ প্রভাব পড়বে, কোন দিক থেকে মকর রাশির জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আবার কোন দিকে বিশেষ সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই। এবং নতুন দর্শক যারা, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর তার সাথে বলবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক করলে খুব ভালো লাগে, মন থেকেই বলছি। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন, এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করা হচ্ছে, কারণ সবার কুষ্ঠি তো দেখা সম্ভব না, কার কুষ্ঠিতে গ্রহের কী অবস্থান রয়েছে। কিন্তু বর্তমানে গ্রহদের গোচরের যে অবস্থান, তার ভিত্তিতেই ফল প্রকাশ করছি। বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। এই সেপ্টেম্বর মাসে মকর রাশির ক্ষেত্রে দুটি ভালো পরিবর্তন হচ্ছে। 18 তারিখ যেটা শুক্রদেবের পরিবর্তন, কর্মের ঘরে কর্মের অধিপতির অবস্থান, তার সাথে মালব্য নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি। এবং ভাগ্যের অধিপতি বুধ 23 সেপ্টেম্বর ভাগ্যের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করবে। এটা যথেষ্ট ভালো সময়ের ইঙ্গিত দিচ্ছে মকর রাশির ক্ষেত্রে। এবং একসাথে 6টি গ্রহের প্রভাব থাকবে এই ভাগ্যের ঘরে, কারণ রাহুর দৃষ্টি পড়বে ভাগ্যের ঘরে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে, তার সাথে ভাগ্যের ঘরে বুধ, কেতু এবং সূর্যের অবস্থান। বুধের অবস্থান যথেষ্ট ভালো ভাগ্যের ঘরে, ভাগ্যের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান, ভাগ্যের যথেষ্ট সঙ্গ পাবে এই বুধের গোচরে মকর রাশি। গ্রহদের গোচরের যে অবস্থান যে তৈরি হয়েছে আর যে সময়টা আসতে যাচ্ছে মকর রাশির ক্ষেত্রে, এই পর্যন্ত মানে কল্পনার বাইরে মকর রাশির জন্য খুব ভালো সময়। যতগুলো রাশি নিয়ে আলোচনা করছি তার মধ্যে মকর রাশি 1 নম্বর রাশি, যার সময় যথেষ্ট ভালো আসতে যাচ্ছে এই গোচরে। এই সেপ্টেম্বর মাস থেকে মকর রাশির জীবনে এমন কিছু ভালো জিনিস ঘটতে যাচ্ছে যেটা হয়তো মকর রাশির কল্পনার বাইরে। বহু রকম কার্যসিদ্ধি হবে মকর রাশির ক্ষেত্রে। শুক্রদেবের গোচরে মকর রাশির ক্ষেত্রে মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে, যেটা শুভ ফল দিবে এই মকর রাশিকে। আর এই শুক্র আর বুধ দুটিই তো কারক গ্রহ মকর রাশির ক্ষেত্রে। মঙ্গল অক্টোবরের 20 তারিখ পর্যন্ত ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার চতুর্থ দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। মকর রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে সুখের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি, অর্থাৎ লাভের ঘরের অধিপতির দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। তাই ভাগ্যের জোরে একাধিক লাভের রাস্তা তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে। এই সময়কালে আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এই মকর রাশির। এবং মঙ্গলদেবের আবার অষ্টম দৃষ্টি পড়ছে রাশির উপর, অর্থাৎ মঙ্গল এই সময়কালে তার উচ্চ রাশি মকরকেই দেখছে। 23 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে উত্তরা ফাল্গুনী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে সূর্যদেব। মকর রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে অষ্টম ঘরের অধিপতি, অবস্থান করছে ভাগ্যের ঘরে। আর বুধ আর সূর্যের এই অবস্থানে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এই ভাগ্যের ঘরে। আর দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি এই বুধাদিত্য যোগের উপর পড়ছে। এই সময়কালে সরকারি দিক থেকে যে সমস্ত কার্য অমীমাংসিত ছিল,
সেই সমস্ত কার্য সুষ্ঠুভাবে এগিয়ে যাবে। এই সময়কালে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত, বহুদিন ধরে উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে পারছিলেন না, তাদের বিদেশ যাত্রা এই সময় হবে। এই সময়কালে যারা আনএক্সপেক্টেড অর্থ, যেমন ইন্স্যুরেন্স ক্লেম যে কোনো রকমভাবেই হচ্ছিল না, কোনো ম্যাচুরিটি ক্লেম আটকে ছিল কাগজপত্রের অভাবে, তো এই সমস্ত কাজ কিন্তু হবে। যারা সরকারি কর্মচারী, যাদের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটির টাকা, পেনশনের টাকা আটকে ছিল, এই সমস্ত কিছু উদ্ধার হবে। এবং তার সাথে যারা সরকারি কিংবা বেসরকারি কাজে কর্মরত, তাদের আকস্মিক প্রমোশনের যোগ থাকছে এই সময়। বুধ হচ্ছে বাণীর কারক, বুধ হচ্ছে চতুরতার কারক, ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক। আর এই নবম ঘর থেকে দূরযাত্রাও আবার বিচার করা হয়। তো এই সময়কালে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছে, তাদের কাজকর্ম যথেষ্ট বাড়বে। তবে এইখানে আবার কেতুর অবস্থান করছে সূর্যের সাথে, এবং তার উপর আবার মঙ্গলেরও দৃষ্টি পড়ছে। তো এই অবস্থায় যতক্ষণ পর্যন্ত কার্যসিদ্ধি হবে না, ততক্ষণ পর্যন্ত নিজের পরিকল্পনার কথা, কার্যক্ষেত্রে যে পরিকল্পনা নেওয়া হবে, সেই পরিকল্পনার কথা কারোর সাথে শেয়ার করা যাবে না, না তো হওয়া কাজ বানচাল হয়ে যাবে। এরপরে 28শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে হস্তা নক্ষত্রে। হস্তা নক্ষত্রে আবার কেতু আগে থেকে অবস্থান করছে। আর হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব, মকর রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি, যেটা হচ্ছে আমাদের দাম্পত্য জীবনের ঘর, পার্টনারশিপের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের কেন্দ্রবিন্দু, আমাদের রোজগারের আয় ইনকাম। বুধ আর কেতু এই দুটি গ্রহ এই হস্তা নক্ষত্রে অবস্থান করছে। আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, শুভ দৃষ্টি এই ঘরে পড়ছে। দেবগুরুর দৃষ্টি যখন কেতু আর বুধের উপর পড়ে, তখন জাতক কিংবা জাতিকা শিক্ষার দিক থেকে যথেষ্ট এগিয়ে থাকে, সুবক্তা হয়। আর এইখানটাতে একটি লক্ষণীয় জিনিস দেখার মতন হবে। মকর রাশির ক্ষেত্রে যেহেতু এই দুইটা গ্রহ চন্দ্রদেবের নক্ষত্রে অবস্থান করছে এবং দেবগুরুর বৃহস্পতি এই সময় পড়ছে, তো এই সময় আবার মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে একটি গুণ প্রকাশ পাবে। সেটা হচ্ছে সত্য কথা বলা, সত্য পথে চলা, সত্য জিনিসকে বেশি পছন্দ করা, এই সমস্ত জিনিস উঠে আসবে। তবে এই সময়কালে যারা ছাত্রছাত্রী রয়েছে, তাদের পড়াশোনার দিকে যথেষ্ট মনোযোগী হবে। যারা আবার রাইটার, লেখাপড়ার কাজ করেন, তাদেরও যথেষ্ট অগ্রগতি রয়েছে এই সময়। যারা ওকালতির কাজ করছেন, যারা চ্যাটার অ্যাকাউন্টের কাজ করছেন, যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, আবার যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে এই সময়। এই সময়কালে ধর্মের প্রতি রুচি বাড়বে, ঈশ্বরের প্রতি একটা অটুট আস্থা বাড়বে এই সময় মকর রাশির। আবার এই সময়কালে ব্যবসা বাণিজ্য যথেষ্ট প্রসারিত হবে এবং আর্থিক দিকও মজবুত হবে, এবং আর্থিক দিকে যথেষ্ট উন্নতি দেখা দিবে এই মকর রাশির। দাম্পত্য জীবনেও একটা খুশির আবহাওয়া থাকবে, একে অপরকে বুঝতে পারবে এবং আপদে বিপদে একে অপরকে সাপোর্টও করবে। এই সময়কালে কর্মক্ষেত্রে মকর রাশি নিজের জ্ঞানের দ্বারা, বুদ্ধির দ্বারা নিজের কর্মকে যথেষ্ট প্রসারিত করতে পারবে। যারা কসমেটিকের ব্যবসার সাথে জড়িত রয়েছে, যারা ফ্যাশন ডিজাইনের সাথে জড়িত রয়েছে, যারা গার্মেন্টের কাজে জড়িত রয়েছে, যারা বিউটিশিয়ান, যারা আবার পানীয় জলের ব্যবসার সাথে যুক্ত রয়েছে, সেটা ঠান্ডা কিংবা গরম পানীয়, এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছে, তারা যথেষ্ট ভালো, মানে আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে এদের। আবার যারা দুধ, ছানা, পনির, মিষ্টান্নর সাথে যুক্ত রয়েছেন বা এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তারাও বিশেষভাবে লাভবান হবে এই সময়কালে। এই সময়কালে ভাগ্য এতটাই সহায়ক হবে যে যে কোনো কাজেই যথেষ্ট সফল হবে এই মকর রাশি, যেটা বিগত দিনে হচ্ছিল না। আবার রাশির অধিপতি শনিদেব রাশির দ্বিতীয় ঘর কুম্ভ রাশিতে অবস্থান করছে। দ্বিতীয় ঘরটা কি? বাণীর ঘর। বাণীর জিনিসটাকে দেখা হয় দ্বিতীয় ঘর থেকে, ধনসম্পত্তি দেখা হয়, আত্মীয় স্বজনদের সম্পর্ক দেখা হয়। আর বুধ হচ্ছে কি? বাণীর কারক। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে নিজের মুখের বাণীর দ্বারা কর্মক্ষেত্রে বিশেষ আকর্ষণের পাত্র হবে। মালব্য পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে কর্মের ঘরে এই শুক্র দ্বারা। আর শুক্র কি? আকর্ষণের কেন্দ্রবিন্দু। তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে এই মকর রাশি, এই হস্তা নক্ষত্রে গোচর করাকালীন বুধের। তবে এইখানটাতেও আবার একটু সাবধানে থাকতে হবে মকর রাশির ক্ষেত্রে। সেটা হচ্ছে মনের মধ্যে কোনো রকমভাবে ইগো নিয়ে আসা যাবে না, জেদ নিয়ে আসা যাবে না। কারণ কেতু এই নক্ষত্র অবস্থান করছে, আবার সূর্যও সাথে রয়েছে এবং মঙ্গলদেবের চতুর্থ দৃষ্টি পড়ছে, যার জন্য এই সময়কালে কিন্তু মনের মধ্যে জেদ আসবে, ইগোর ব্যাপারটা একটু আসবে। এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। মকর রাশির ক্ষেত্রে কারক তিনটি গ্রহ নিজের ঘরে অবস্থান করছে। রাশির অধিপতি শনিদেব কুম্ভ রাশিতে অবস্থান করছে, কর্মের অধিপতি শুক্রদেব কর্মের ঘরে অবস্থান করছে, ভাগ্যের অধিপতি বুধ নিজের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো একটা অদ্ভুত সময় তৈরি হয়েছে মকর রাশির ক্ষেত্রে। তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। দেবগুরু বৃহস্পতির সম্পর্ক সূর্যের সাথে হয়েছে, বুধের সাথে হয়েছে, কেতুর সাথে হয়েছে। রাহু তৃতীয় ঘরে, কমিউনিকেশনের ঘরে, যোগাযোগের ঘরে অবস্থান করছে। শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আর রাশির অধিপতি শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করছে। এবং অক্টোবরের 3 তারিখ এই শনি আবার রাহুর নক্ষত্রে অবস্থান করবে। তখন আরও ভালো সময় হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে।
এই অবস্থাতে মকর রাশির জ্ঞান, মকর রাশির কর্মের ক্ষমতা যথেষ্ট সহায়ক হবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। এবং এর থেকে আরও ভালো সময় আসতে যাচ্ছে যখন অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মঙ্গলদেবের চিত্রা নক্ষত্রে। এই সময়কালে মঙ্গলের সাথে আবার তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হবে, কারণ মঙ্গলের নক্ষত্রে বুধ অবস্থান করবে, আবার মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে থাকবে, এবং বুধের রাশি মিথুনেই অবস্থান করছে এই মঙ্গল, এবং দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরাতে থাকছে। তার সাথে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আবার বুধের উপর পড়ছে, ও বৃহস্পতির নবম দৃষ্টি আবার রাশির উপর পড়ছে। পঞ্চম ঘরের কারক দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। আমি এর আগের ভিডিওগুলোতে পুনর্বসু নক্ষত্র সম্পর্কে অনেক কিছু আলোচনা করেছি। মঙ্গল হচ্ছে মকর রাশির ক্ষেত্রে সুখের ঘর এবং লাভের ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে এই সময় অবস্থান করবে। পুনর্বসু নক্ষত্রে জ্যোতিষশাস্ত্রে যে চিহ্ন বা সিম্বল দেওয়া হয়েছে সেটা হচ্ছে ধনুষবাণ, অর্থাৎ একটা লক্ষ্যভেদ এই সময় কিন্তু বুঝাচ্ছে। মঙ্গল হচ্ছে কি চঞ্চলতার কারক, মঙ্গল হচ্ছে অধৈর্যের কারক, মঙ্গল হচ্ছে তেজ, ক্রোধ, অহংকার। আর বুধ হচ্ছে কি বাণীর কারক, ব্যবসার কারক, চতুরতার কারক, ম্যানেজমেন্টের কারক। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতা, মন স্থির করেই কর্ম করতে হবে, এবং যে কাজটা করবে তাতে যথেষ্ট সাকসেস পাবে এই মকর রাশি। এই সময় একদম অধৈর্য হওয়া চলবে না। এই সময়কালে দেবগুরু বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে আবার অবস্থান করছে, এবং মঙ্গলের দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে বুধ, কেতু, সূর্যের উপর। তো এইখানটাতে একটা গভীর জ্ঞান লাভ করবে কর্মক্ষেত্রে এই মকর রাশি, এবং যার দ্বারা ভবিষ্যতের পথ অনেক উজ্জ্বল এবং মসৃণ হবে মকর রাশির ক্ষেত্রে। যারা শিক্ষার্থী তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়কালে শিক্ষার ব্যাপারে। যারা ট্রেনার যে কোনো বিষয়ের উপর শিক্ষাদান করছে তারাও বিশেষভাবে প্রভাবিত হবে এই সময়, এবং আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছে, কিংবা যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে কর্মলাভের জন্য, তাদের যাত্রা হবে। তার সাথে ব্যবসা বাণিজ্যে যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, এই সময়কালে মঙ্গলের এই ষষ্ঠ ঘর মিথুন রাশিতে অবস্থান, আর মঙ্গলের নক্ষত্রে বুধের অবস্থান, তার সাথে মঙ্গলের দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এই মকর রাশি। যে শত্রুগুলো কর্মক্ষেত্রে মকর রাশিকে প্রতিনিয়ত ডিস্টার্ব করে আসছে, এই শত্রুগুলো এবার দূর হবে, নিজাত হবে। মকর রাশির এই কাছে পাশে ভিড়তে পারবে না এই শত্রুগুলো, এবং ফুলকো লুচির মতন ফুলবে। আবার এই সেপ্টেম্বর মাসের 9 তারিখে রাহুর কিন্তু আবার নবাংশ পরিবর্তন হয়েছে, রাহু তুলা নবাংশে প্রবেশ করেছে। রাহু অবস্থান যথেষ্ট ভালো, রাহু যোগাযোগের ঘর, তৃতীয় ঘর, কমিউনিকেশন ঘরে অবস্থান করছে, অর্থাৎ মকর রাশিকে এই সময় রাহু যথেষ্ট এগিয়ে রাখছে। এবং রাহু যেই ঘরে অবস্থান করছে সেই ঘরের থেকে আবার কন্যা রাশিকে দেখছে, আর কন্যা রাশি হচ্ছে রাহুর নিজের ঘর। অর্থাৎ এই সময়কালে মকর রাশির মুখের বাণী রামবাণের মতন কাজ করবে। কাউকে যদি কর্মক্ষেত্রে কোনো রকম কিছু বলে, কিংবা কারোর কাছ থেকে যদি কর্মক্ষেত্রে সাহায্য চাই, আশা করি কথার খেলাপ হবে না, সাহায্য অবশ্যই কিছু না কিছু পাবে মকর রাশি এই সময়। যারা মিডিয়া সেক্টর রয়েছে, যারা সেলসের কাজে রয়েছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। আবার যারা খাবারের ব্যবসার সাথে জড়িত রয়েছে, যারা হোটেলের কাজে জড়িত রয়েছে, যে কোনো খাবারের প্রোডাক্টের কাজে জড়িত রয়েছে, তারাও বিশেষভাবে লাভবান হবে এই সময়। এই সময়কালে মকর রাশি বিগত দিনে যে ভৌতিক সুখটা হারিয়ে ফেলেছিল জীবন থেকে, সেই সুখটা আবার পুনরায় ফিরে পাবে, এবং বাড়িতে একটা খুশির আবহাওয়া থাকবে। এই সময়কালে মকর রাশির যারা হাউসওয়াইফ, তাদের মধ্যে একটা বিশেষ গুণ লক্ষণীয় হবে, সেটা হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে, খাবার দাবার রান্নাবাড়ির দিকে যথেষ্ট খেয়াল থাকবে, এবং সন্তানদের প্রতি বিশেষ দায়িত্বশীল হবে, বিশেষ করে পড়াশোনার ব্যাপারে। মোট কথা, গ্রহদের যে অবস্থান হতে যাচ্ছে সেটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই মকর রাশির ক্ষেত্রে। বহুদিন পর এরকম একটা যোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে, যেটা বিগত দিনে হয়নি, এবার হতে যাচ্ছে। মকর রাশির জীবন সত্যিই খুব ভালোর দিকে এগোচ্ছে। গ্রহদের গোচরের অবস্থানই এত সুন্দর হচ্ছে যে খুব ভালো লাগছে মকর রাশির সম্বন্ধে আলোচনা করতে। মকর রাশি এই সময় কোন উপাচার করবে? মকর রাশিকে বলবো প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরং বাণ ইত্যাদি পাঠ করবেন। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন, এবং যারা এখনও পর্যন্ত গুরুর দীক্ষা নেননি তারা অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। আর যদি গুরুর দীক্ষা নিয়ে থাকেন তাহলে গুরু মন্ত্র জপ করবেন, গুরুর সান্নিধ্যে থাকবেন। মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দান করবেন, তাদের 5 হয়ে আশীর্বাদ নেবেন। এছাড়া প্রতি শুক্রবার এবং বুধবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময় পাবেন।
অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই মকর রাশি সম্পর্কে আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসবো। ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।